আচ্ছা, আমাদের রজার চ্যাপ্টার 16টা হচ্ছে মূলত লিভারেজ নিয়ে। তো কোয়েশ্চেন হচ্ছে যে লিভারেজ জিনিসটা আসলে কি। সো আমরা যদি বিভিন্ন বই খাতায় বা বিভিন্ন ইন্টারনেট ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় যদি দেখি, তাহলে লিভারেজ বলতে একই কথা বলা হইতেছে যে আমার ক্যাপিটাল স্ট্রাকচারে আমি লোন নিতেছি কিনা। কথাটা আংশিক ঠিক আছে, বাট এটা আসলে পুরোপুরি কথাটা আসলে সত্য না, এটা আংশিক সত্য। সো কোয়েশ্চেন হচ্ছে যে তাহলে লিভারেজটা কি। লিভারেজের মেইন সংজ্ঞা হচ্ছে আমার যে কস্ট স্ট্রাকচার, অর্থাৎ আমার বিজনেসে তো অনেক কস্ট করতে হয়, তাই না? আমার একটা বিজনেস চালাইতে হলে স্যালারি দিতে হয়, আমার প্রতিষ্ঠানে ভাড়া দিতে হয়, অনেক ধরনের কস্ট থাকে। তো কস্টের যে স্ট্রাকচার, স্ট্রাকচার মানে কি, কস্টের মধ্যে কি কি কস্ট থাকতে পারে, একটা হয়তো ভেরিয়েবল কস্ট, একটা হয়তো ফিক্সড কস্ট। হ্যাঁ, স্যালারিটা হয়তো ফিক্সড কস্ট, আবার হচ্ছে রেন্টাল হয়তো ওইটা হয়তো আমি ভেরিয়েবল কস্টে রাখলাম। হ্যাঁ, এর ডিসিশন কিন্তু আমার, যে আমি কোন কস্টটা ভেরিয়েবল রাখতে চাই আর কোন কস্টটা ফিক্সড হিসেবে রাখতে চাই। আবার হয়তো আমারও ডিসিশন থাকে না, পরিবেশ পরিস্থিতির উপর ডিপেন্ড করে। সো যাই হোক, মূল কথা হচ্ছে যে আমার যে টোটাল কস্ট স্ট্রাকচার, সেখানে কিছু কস্ট থাকে ভেরিয়েবল আর কিছু থাকে ফিক্সড কস্ট। সো ব্যাপারটা হচ্ছে যে আমার পুরো কস্ট স্ট্রাকচারের মধ্যে কতটুকু আসলে ফিক্সড কস্ট, পুরো কস্ট স্ট্রাকচারের মধ্যে কতটুকু ফিক্সড কস্ট, সেইটাই হচ্ছে লিভারেজ। হ্যাঁ। সো এই লিভারেজ নিয়ে, যেহেতু আমরা কস্টের স্ট্রাকচারের কথা বলতেছি, সো তখন লিভারেজটা আসলে দুই ভাগে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে অপারেটিং লিভারেজ আর একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল লিভারেজ। এছাড়া আরো অনেক ধরনের লিভারেজের ক্লাসিফিকেশন আমরা পড়ছি। ফাইন্যান্সিয়াল কর্পোরেট লিভারেজ হইতে পারে, পার্সোনাল লিভারেজ, হোমমেড লিভারেজ, অনেক কিছু আছে। সো যাই হোক, লিভারেজ মোটা দাগে মূলত দুই প্রকার, একটা হচ্ছে অপারেটিং লিভারেজ, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল লিভারেজ। আর এবং লিভারেজ বলতে মূলত মূলত বুঝায় যে কস্ট স্ট্রাকচারে আমি কতটুকু ফিক্সড কস্ট আমি ইউজ করতেছি। এটা আরেকটু বই দেখে ঘাটায় নিতে হবে। সো চ্যাপ্টার 16-এর লিভারেজের সংজ্ঞাটা পড়ার জন্য স্যার আমাদের প্রথমত গিটম্যানের চ্যাপ্টার 13-এর সেকশন, জাস্ট একটা একটা সেকশন 13.1 খুব বিস্তারিত ভাবে পড়াইছে। ওইটা পড়লেই আমরা মূলত বুঝতে পারবো যে লিভারেজ জিনিসটা আসলে কি। সো ওইটা পড়তে তো হবে, ওটার পাশাপাশি ওইখানে আসলে কি আছে সেটার জাস্ট একটা, আমরা যদি ব্রিফ অ্যানালাইসিস যদি আমরা করি, সেটা হচ্ছে আমরা একটা ইনকাম স্টেটমেন্টে চলে আসলাম। ইনকাম স্টেটমেন্টটা কি, প্রথমে হচ্ছে সেলস। সেলস হচ্ছে 10,000 ইউনিট, আমি হচ্ছে 10 টাকায়, 10,000 ইউনিট 10 টাকায় সেল করলে তো 2 লাখ হয় না রে ভাই, এটা 20,000 ইউনিট হবে, ঠিক আছে? আচ্ছা, সো কাহিনী কি হচ্ছে যে আমি প্রথম বছর বা একটা বছর, সি বছরে আমি 20,000 ইউনিট 10 টাকায় 2 লক্ষ টাকায় সেল করতেছি। আপাতত ডি এর দিকে তাকানোর দরকার নাই, আমরা সি এর দিকেই মূলত ফোকাসটা দিতেছি। সো ভেরিয়েবল কস্ট হচ্ছে প্রতিটা 8 টাকা দরে। হ্যাঁ, আমি এখানে লিখি নাই, এখানে লিখে দিলে হয়তো ভালো হইতো। 8 টাকা, 8 পার ইউনিট আর কি। হ্যাঁ। আচ্ছা, সো 8 টাকা যদি পার ইউনিট হয়, সো প্রথম বছর যদি 20,000 হয়, তাহলে 20,000 ইন্টু 8, 8 দুগুণে 16, 1,60,000 টাকা আমার ভেরিয়েবল কস্ট। তো সেলস থেকে যদি আমি ভেরিয়েবল কস্ট বাদ দিই, তাহলে সেটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন বের হয়। সেইখান থেকে আমি ফিক্সড কস্ট 10,000 টাকা বাদ দিলাম, তাহলে যেটা থাকে সেটার নাম হচ্ছে ইবিআইটি। ইবিআইটি হচ্ছে 30,000 টাকা। ইবিআইটি মানে কি, আর্নিংস বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স। মানে কি, আমি যে ভেরিয়েবল কস্ট বাদ দিছি, ফিক্সড কস্ট বাদ দিছি, আমি কি এখন ইন্টারেস্ট বাদ দিছি? কোনো জায়গায় কি ইন্টারেস্ট বাদ দিছি? না। আমি কি কোনো জায়গায় ট্যাক্স বাদ দিছি? না। সো এই জন্য এটার নাম হচ্ছে ইবিআইটা, আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স। আচ্ছা, সো আপাতত এইটুকুর মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকি, এবং এই জায়গাটা আমি একটু অ্যানালাইসিস করি যে আসলে কি হইলো। যে আমার সেল যখন 20,000 ইউনিট, তখন আমার ইবিআইটি হচ্ছে 30,000 টাকা। ওকে, ভালো কথা। ধরলাম সেল 50% ইনক্রিজ করছে। তো 20,000টা ইউনিট আমি সেল করছিলাম, তার 50% কত? 10,000। এর মানে পরের বছর আমার সেল হয়তো 30,000 ইউনিট করতে পারছি। সো 30,000 ইন্টু 10 হচ্ছে 3 লক্ষ টাকা। 30,000 ইন্টু 8, ভেরিয়েবল কস্ট 2,40,000 টাকা, তাহলে কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে 60,000 টাকা। আর ফিক্সড কস্ট কিন্তু প্রত্যেক বছর বা প্রত্যেকবার সবসময় সেম হচ্ছে, ফিক্সড কস্ট সবসময় সেম হয়। সো ফিক্সড কস্ট হচ্ছে 10,000। তাহলে ইবিআইটি কত বেরোতেছে? 50,000। আচ্ছা, তাহলে ইন্টারেস্টিং ব্যাপারটা কি, সেলস ছিল 20,000, সেলসটা যখন 20,000 থেকে বাইরা এইটা হচ্ছে 50% ইনক্রিজ হইলো, 30,000 হইলো, তখন ইবিআইটিও কি হইলো? ইবিআইটিও আলটিমেটলি বাইরে গেল না? এখন আমার এখানে আসলে কোয়েশ্চেন যে আমার সেল বাড়ছে কত? সেল বাড়ছিল 50%, রাইট? সেল 20,000 থেকে 30,000 হয়েছে, 50% বাড়ছে। ইবিআইটি 30,000 থেকে 50,000 বাড়ছে, ইবিআইটি কত পার্সেন্ট বাড়ছে? ইবিআইটি কত পার্সেন্ট বাড়ছে? ইবিআইটি বাড়ছে হচ্ছে 66.66%। কেমনে বাই করলাম? এটা বাই করছি হচ্ছে যে 30,000 থেকে 50,000 হয়েছে, তাই না? তাহলে 50,000, হ্যাঁ 50, সরি 50,000 মাইনাস 30,000, এটা হচ্ছে বৃদ্ধির পরিমাণ।
ওইটারে ডিভাইড করছি, পুরাটারে ডিভাইড করছি 30,000 ইনিশিয়াল যে প্রফিটটা ছিল, তাহলে হচ্ছে আমার 66.66% আসে। অর্থাৎ এইখানেই হচ্ছে মূলত দেখার বিষয়। হ্যাঁ, আমি এইটা এখান থেকে সরাই দিই, সরাই এখানে লিখি যে ইবিআইটি বাড়ছে হচ্ছে 66.66%। তাহলে আমার সেল বাড়ছিল কত? সেল বাড়ছিল 50%, রাইট? এটা আবার কি হলো? আচ্ছা, 66.66 এখানে কি পার্সেন্ট লিখা যায় না? পার্সেন্ট কি রে, ওয়ান ওয়ান হয়ে যায়। আচ্ছা যাই হোক, বুঝতেই হলো যে এখানে 66% বাড়ছে, রাইট? অর্থাৎ 50% যখন সেলস বাড়ছে, কমন সেন্স দিয়ে মনে হওয়ার কথা কি যে ভাই আমার 50% ইভিআইটি বাড়বে, কমন সেন্স। বাট না, কমন সেন্স এখানে কাজ করতেছে না। সেলস যখন 50% বাড়ে, ভেরিয়েবল কস্টও 50% বাড়ে, কিন্তু ব্রো ফিক্সড কস্ট 50% বাড়ে না, ফিক্সড কস্ট যা ছিল তাই থাকে। ঠিক এই কারণেই ইবিআইটি 50%-এর চেয়েও বেশি বেড়ে যায়। হ্যাঁ, অর্থাৎ শুধুমাত্র এই ফিক্সড কস্ট ইউজ করার কারণে, সেলস যতটুকু না বাড়ে, ইবিআইটি তার চেয়ে বেশি হারে বাড়ে। হ্যাঁ, তার চেয়ে কি হারে, আরো বেশি হারে বাড়ে, রাইট? কেন কেন? কারণ সেলস যতটুকুই বাড়ুক না কেন, ফিক্সড কস্ট তো আর বাড়ে না। হ্যাঁ, ভেরিয়েবল কস্ট সেম রেটেই বাড়ে, কিন্তু ফিক্সড কস্ট তো আর বাড়ে না। এখানে যদি সেলস 2 লক্ষ টাকায় এখানে 1 কোটি হয়ে যেত, ফিক্সড কস্ট তো 10,000ই থাকতো। অর্থাৎ ইনকাম বাড়লেও এই কস্টের মধ্যে ফিক্সড কস্টের পোরশনটা বাড়ে না। হ্যাঁ, এইটাই হচ্ছে এই ফিক্সড কস্ট ব্যবহার করার উপকারিতা। হ্যাঁ, যে তুমি যদি জানো তোমার সেলস শিওর বাড়বে, তাইলে তোমার কস্ট স্ট্রাকচারের মধ্যে ভেরিয়েবল কস্টটারে যতটুকু পারো ফিক্সড কস্টের মধ্যে নামায় আনো। কারণ তুমি যদি জানো সেলস বাড়বে, কিন্তু তুমি যদি ভেরিয়েবল কস্ট বেশি ইউজ করো, এর মানে তো ভেরিয়েবল কস্টও বাড়বে। হ্যাঁ, ভেরিয়েবল কস্ট কেন বাড়বে? কারণ হ্যাঁ, এটা এটা 10,000-এর উপর 8 টাকা হইছে। 10,000-এর উপর 8 টাকা, 1,60,000। পরের বছর হচ্ছে 20,000-এর উপর 8 টাকা, সরি, হ্যাঁ, কি বললাম সরি, প্রথম বছর হচ্ছে 20,000 ইউনিটের উপর 8 টাকা, পরের বছর হচ্ছে 30,000 ইউনিটের উপর 8 টাকা। অর্থাৎ সেলস বাইরে গেলে ভেরিয়েবল কস্ট বেড়ে যায়। তো তুমি যদি জানো যে তোমার সেলস বাড়বে, তুমি যদি শিওর থাকো, তাহলে তোমার কস্ট স্ট্রাকচারের মধ্যে চেষ্টা করবা সবকিছু ফিক্সড কস্টের মধ্যে নিয়ে আসতে। তাহলে সেলস যতই বাড়ুক, ফিক্স কস্ট তো আর বাড়তেছে না। তাহলে ওভারঅল কস্টটাকে একটা মিনিমাল পজিশনে নিয়ে আনা যায়। দিস ইজ লিভারেজ। হ্যাঁ, কস্ট স্ট্রাকচারের মধ্যে কতটুকু ফিক্সড কস্ট, সেটা হচ্ছে লিভারেজ। ঠিক আছে? আচ্ছা, এইটুকু আমরা বুঝলাম। আচ্ছা, যদি 50% ডিক্রিজ হয় তাহলে কি হবে আমরা যদি দেখি। 50% ডিক্রিজ মানে কি? সেলস ছিল 20,000 ইউনিট, সো 50% কমে গেলে থাকে কত? 10,000 ইউনিট। তাহলে 10,000 ইউনিট 10 টাকা হচ্ছে 1,00,000 টাকা। তাহলে ভেরিয়েবল কস্ট 10,000 ইউনিট ইন্টু 8 টাকা হচ্ছে 80,000 টাকা। কন্ট্রিবিউশন মার্জিন 20,000 টাকা। ফিক্স কস্ট আনচেঞ্জ 10,000 10,000 হলো, এবং ইবিআইটি হচ্ছে কত? 10,000 টাকা। তাইলে ইবিআইটি ছিল 30,000, হয়ে গেছে 10,000। ব্যাপারটা কি হচ্ছে যে ভাই, আমার সেলস 50% ডিক্রিজ করছে। হ্যাঁ, 20,000 থেকে 10,000 নেমে গেছে, 50% ডিক্রিজ। তাহলে ইবিআইটিও তো ডিক্রিজ করছে 30,000 থেকে 10,000। কত পার্সেন্ট, কত পার্সেন্ট হিসাব করো, কত পার্সেন্ট? 66.67%। হ্যাঁ, কেমনে বের করলাম? ওই একই কাহিনী। হ্যাঁ, একটু লিখি। 30, সরি, নতুন হয়েছে 10,000। হ্যাঁ, কুইমা গেছিল হচ্ছে 30,000। হ্যাঁ, এইটারে হচ্ছে পুরোটারে 30 দিয়ে ভাগ দিছি। প্রাইমারি ইনিশিয়াল যেটা ছিল সেটা দিয়ে ভাগ দিলে 66.67% আসছে। যেহেতু এক্সেলে করলেও সেম জিনিস হয় কিনা, এন্টার এটা -1 একে, যাই হোক। আচ্ছা, সো 66.6% আসে। সো কাহিনীটা আসলে কি হইলো? কাহিনী হচ্ছে যে ব্রো, সেলস যখন কমে গেল না, হ্যাঁ, এই 2 লাখ থেকে যখন 1 লাখ হয়ে গেল না, হ্যাঁ, এটা শিফট দিয়ে এমনি দিলে, ও না, শিফট দিলে না, কন্ট্রোল শিফট, এই কন্ট্রোল শিফট টিসিয়া, ও না, হয় না, যাই হোক। So, যাই হোক, সো মূল কথা আমি যেটা বুঝাইতে চাইতেছি যে ব্রো, সেলস যখন কমে গেল 50%, ইবিআইটি কমার কথা কমন সেন্সে 50%, কিন্তু কমে গেছে কি আরো বেশি, 66.67%। কেন কমছে? এই এত বেশি কেন কমলো ইবিআইটি? হ্যাঁ, সেলস যদি 50% কমে, ইবিআইটি 50% না কমে 66.67, বেশি 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 কেন কমলো? রিজনটা হচ্ছে, সেলস যখন এখানে 50% কমে যায়, ভেরিয়েবল কস্টও 50% কমে যায়, বাট বাই ফিক্সড কস্ট তো কমে না, ফিক্সড কস্ট তো ফিক্সডই থাকলো, তাই না? সো সেলস 2 লাখ থেকে যদি 2 টাকাও হয়ে যায়, ফিক্সড কস্ট 10,000 10,000ই থাকবে। হ্যাঁ, এর মানে আমি যদি জানি কোম্পানির, আমি জানি যে আমার কোম্পানির সেলস কমতেছে, শিওর কমবে,
তাহলে বুদ্ধিমানের কাজ কি, ফিক্সড কস্টের যত যে জিনিসপত্রগুলো আছে ওগুলোর যেমনি হোক ভেরিয়েবল কস্টে শিফট করতে হবে। কারণ আমি যদি জানি যে সেলস কমে যায়, তাহলে অবশ্যই আমার কস্ট স্ট্রাকচারে যদি বেশি ভেরিয়েবল কস্ট থাকে তাহলে আমার ওই ভেরিয়েবল কস্ট অনুযায়ী আমার টোটাল কস্টিংটা কমে যাবে। কিন্তু আমার কস্ট স্ট্রাকচারে যদি পুরোটাই ফিক্সড কস্ট থাকে আর আমি যদি সেলসে মারা খাই, সেলস গেছে কুইমা, কিন্তু ফিক্সড কস্ট তো ব্রো কমে নাই, যা ছিল তাই, তখন আমার ইবিআইটি কিন্তু যতটুকু কমার কথা তার চেয়ে বেশি কমবে। এইটাই হচ্ছে যে লিভারেজ, অপারেটিং লিভারেজ, যে আমার অপারেশনাল যে কস্ট, হ্যাঁ ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট কি অপারেশনাল কস্ট। অপারেশন মানে কি, ডে টু ডে একটা বিজনেস চালাইতে ডে টু ডে যে খরচাপাতি যেগুলো হয় সেগুলো হচ্ছে অপারেশনাল কস্ট। তো এই অপারেশনাল কস্টে যদি ফিক্সড কস্টের পোর্শনটা বেশি হয় বা কতটুকু হবে সেটাই আসলে লিভারেজ। হ্যাঁ, ফিক্সড কস্টের পোর্শনটা কতটুকু হবে সেটাই হচ্ছে অপারেটিং লিভারেজ। হ্যাঁ, এটা যদি বেশি হয় তাইলে আমার সমস্যা কি, সেলস সেলস যদি বাড়ে ইবিআইটি বেশি হারে বাড়বে, সেলস যদি কমে ইবিআইটি বেশি হারে কমবে। অর্থাৎ অপারেটিং লিভারেজের আমি একটা সুন্দর একটা ফর্মুলা লিখতে পারি। ফর্মুলাটা কি, অপারেটিং লিভারেজের ফর্মুলাটা হচ্ছে এই যে অপারেটিং লিভারেজের ফর্মুলাটা হচ্ছে যে পার্সেন্টেজ চেঞ্জ ইন ইবিআইটি, কতটুকু চেঞ্জ হইলো ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন সেল। আমরা দেখছি একটু আগে আমরা যে এক্সাম্পলটা দেখছি ওই জায়গায় সেল আমরা 50% চেঞ্জ করছিলাম, বাট ইবিআইটি চেঞ্জ হয়ে গেছিল কত, 66.66। তাহলে এই যে ইবিআইটির চেঞ্জের রেটটা যদি উপরে রাখি 66.66 ডিভাইডেড বাই 50% চেঞ্জ করছিলাম সেলে, তাহলে হয় কত 1.33। হ্যাঁ, যদি 1.33 যেহেতু হয়েছে, যদি 1 হইতো 1, হ্যাঁ 1 মানে কি সেল যতটুকুই বাড়াইছি ইবিআইটি ঠিক ততটুকুই বাড়ছে। এর মানে কি কোনো ফিক্সড কস্টের ওরকম প্রভাব নাই, অর্থাৎ অপারেটিং লিভারেজ নাই। বাট যখনই এটা ওয়ানের চেয়ে বেশি হইতেছে, মানে একের চেয়ে বেশি হইতেছে, তখনই বুঝতে হবে যে এখানে একটা লিভারেজের খেলা আছে। হ্যাঁ, সো এটা হচ্ছে অপারেটিং লিভারেজ। আর মান যত বেশি তত কি হবে, লিভারেজও তত বেশি হবে। সো এটা হচ্ছে আমার অপারেটিং লিভারেজ বা ডিওএল। হ্যাঁ, ডিওএল ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ বলে। আর এখানে মূলত এই আমি একটু লিখায় হয়তো ভুল করছি, এখানে আগে ত্রিভুজ দিছি তারপর হয়তো পার্সেন্টেজ দিছি, এটা উল্টা হয়তো আমার খেয়াল নাই, পার্সেন্টেজের পর হয়তো ত্রিভুজ সাইনটা হয়। আচ্ছা যাই হোক, সো এই অপারেটিং লিভারেজ যদি কোশ্চেনে বের করতে বলে তাহলে আমার কি কি ইনফরমেশন লাগবে, আমার ইনফরমেশন লাগবে দুইটা, এই বছরের সেল পরের বছরের সেল, এই বছরের ইবিআইটি পরের বছর ইবিআইটি, তাইলেই না আমি হচ্ছে চেঞ্জটা বাই করতে পারবো। কিন্তু সমস্যা হচ্ছে কোয়েশ্চেনে মাঝে মাঝে 2 বছরের ইবিআইটি বা 2 বছরের সেল দেওয়া না থাকতে পারে, 1 বছর ইনফরমেশন দিয়ে কইতে পারে অপারেটিং লিভারেজ বাই করো, তখন আসলে এই ফর্মুলা দিয়া খেলাটা খেলা সম্ভব না। আর এই জন্য যদি 1 বছর ইনফরমেশন থাকে তখন আরেকটা ফর্মুলা আছে, এই যে তীর চিহ্ন দিয়ে নামাইছি, আরেকটা ফর্মুলা হচ্ছে সিএম ডিভাইডেড বাই ইবিআইটি, এটা হচ্ছে অপারেটিং লিভারেজের আরেকটা ফর্মুলা। অর্থাৎ কন্ট্রিবিউশন মার্জিনকে ইবিআইটি দিয়ে ভাগ দিলেও অপারেটিং লিভারেজ বের করা যায়। সো এই হচ্ছে অপারেটিং লিভারেজের কথাবার্তা। লিভারেজ এখনো কিন্তু শেষ হয় নাই, আমরা হচ্ছে কেবল অপারেটিং লিভারেজ শেষ করছি। আমাদের এখনো হচ্ছে যে অপারেটিং লিভারেজ, আমরা এই পর্যন্ত অপারেটিং লিভারেজের ব্যাপারটা শিখছি, এখনো কিন্তু আমাদের ফাইন্যান্সিয়াল লিভারেজের ব্যাপারটা শিখা বাকি। সো আমরা নেক্সট ভিডিওতে ফাইন্যান্সিয়াল লিভারেজ নিয়ে কথা বলবো। ভিডিও অফ করে কোন দিক দিয়া, এখান দিয়ে মনে হয়।